আমি যখন নিজে অফিস করলাম তখন আমি মনে হয় বলছিলাম যে স্যার আমার প্রথম মাসেই প্রফিট ছিল ২৪,০০০ রিয়াল প্রথম মাসেই, কারণ আমার কাজটার খুব এক্সপিরিয়েন্স ছিল। এখন আমার খুব এক্সপিরিয়েন্স কাজটার ব্যাপারে, বিশেষ করে ট্রাভেলস লাইনে। আনোয়ার ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। এবং আমি শুরুতেই যেটা আপনার জানতে চাই যে আপনি তো মাশাআল্লাহ একজন সফল মানুষ অলরেডি, এবং আরও অনেক বড় হবেন। আপনার একদিন ১০০ কোটি টাকার কোম্পানি হবে, এই দোয়া আমি করতে চাই। কিন্তু আপনার একটু পেছনে যদি আমি একটু যাই, যে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্তটা কেন আসলো বা কিভাবে আসলো, এবং গিয়ে আপনার আসলে শুরুটা কেমন ছিল, স্ট্রাগলটা কেমন ছিল, একটু যদি বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি স্যার আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথম আমাদের সৌদি আরব যারা ভলেন্টিয়ার আমাদের নিজের বলার মতো গ্রুপে আছেন, ফাউন্ডেশনে আছেন, সবচাইতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি, সবচাইতে বেশি ধন্যবাদ জানাবো আমাদের লোকমান বিন নূর হাশিম ভাইকে। আসলে লোকমান বিন নূর হাশিম ভাইকে এই জন্য ধন্যবাদ জানাবো, যখন মাঝে মাঝে আমি লোকমান বিন নূর হাশিমের সাথে আমার 2009 থেকে 2009-এ আমার ওনার সাথে পরিচিত। ওনার আগে আমরা অন্য কোনো গ্রুপ চালাইতাম, তো উনি মাঝে মাঝে দেখতাম যে শুধু নিজের বলার মতো একটা গল্পে আসেন। তখন আমি একদিন প্রশ্ন করেছিলাম, ভাই এটা কী? বলতেছে আপনি রেজিস্ট্রেশন করেন এবং লেগে থাকেন, পরে বুঝতে পারবেন। যাই হোক, আস্তে আস্তে আমি বুঝতে পারলাম। আর নূর হাশিম লোকমান ভাইয়ের জন্য আজকে আমি এই জায়গায়। যাই হোক, আমি স্যার আসলে বিদেশ যাওয়ার প্রথম যেটা আমার সিদ্ধান্ত ছিল সেটা বিশাল এক কাহিনী, বা যেটাকে বলা হয় একটা মারাত্মক কাহিনী ছিল। হয়তো চ্যানেলের সামনে বলতে চাচ্ছি না, তারপরে একটু ইঙ্গিত দিচ্ছি। ইঙ্গিত দেন। আমি তখন ইন্টারমিডিয়েট পাস করি 2005-এ। আমি ক্লাস 8 থেকে একটু ধার্মিক ধরনের তাবলীগ আমাদের ছোটো বয়স থেকেই চলাফেরা করতাম। আপনারা জানেন 2005-এ যে একটা পুরো বাংলাদেশে একটা ঘটনা হয়েছিল, ওই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম। জড়িত থাকার কারণে আমার বাপ মা আমাকে খুব দ্রুত সৌদি আরবে পাঠায় দেন। যাক, আমার বাবা ছিলেন ওই জায়গায়, বাবার সুবাদে মোটামুটি আমি কিছুটা ফ্যাসিলিটি পাই। প্রথমে যদি আমি বলি যে সৌদি আরবে আমি কীভাবে শুরু করেছি, আমার ভিতরে সবসময় একটা আশা ছিল যে আমি কিছু করতে পারবো, এরকম একটা আশা সবসময় ছিল। তো আমি যখন যাই ওই জায়গায়, প্রথমে আমি স্টার্ট করি একটা ফার্মেসি জব দিয়ে আমি স্টার্ট করি। আজ অনেক কিছুই খুলে বলবো, কারণ বলার একটা সুযোগ আসছে। জি জি, অবশ্যই। তো আমি যখন ওই জায়গায় ফার্মেসিতে জব করি, ফার্মেসি জব আমার তখন ছোটো বয়স ছিল, দাঁড়িয়ে ছিল না। আমার যিনি ম্যানেজার ছিলেন, আমাকে পছন্দ হওয়ার কারণে উনি আমাকে অফিসে নিয়ে যান, অফিসে পিয়ন হিসেবে আমাকে কাজ দেন কিছুদিন। তখন কিন্তু মোটামুটি আমি কম্পিউটারের প্রতি ততটা আমার এক্সপিরিয়েন্স ছিল না। যখন আমি অফিসে যাই তখন সবাই কম্পিউটার চালাইতো, আর আমি যখন অফিস শেষ হয়ে যেত তখন চাবি তো আমার কাছেই থাকতো। আমি সবাই চলে যাওয়ার পর বসে বসে কম্পিউটারগুলো আমি চালাইতাম, কী করা লাগে কী করতাম। আমি এমনও ছিল যে আমার অফিসের কম্পিউটার মোটামুটি খুলে পাট করে ফেলাইতাম অফিসের, তাই আবার সিস্টেম করতাম ওটাকে। যাই হোক, মানুষের কাছে আমি দৌড়াদৌড়ি করতাম। আমার যারা কলিগ ছিল অফিসে, তাদেরকে আমি জিজ্ঞেস করতাম, ভাই এই কাজটা কীভাবে করে, এটা আবার কী করে ভাবে করে। তো ওনারা আমাকে ফ্রি করাইতো না, কেউ বলতো আমাকে একটা বার্গার এনে দাও, কেউ বলতো আমাকে একটা বুট স্টেট এনে দাও। তা আমি তাদেরকে এইভাবে এনে দিয়ে কাজ শিখছিলাম। তা আমি আরেকজনকে ধন্যবাদ জানাবো, আমাদের মতিন ভাই কুমিল্লা। উনি ছিল আমার প্রথম কম্পিউটারের জন্য। উনি আমাকে একটা কথা বলছেন যে, আনোয়ার ভাই যদি তুমি কিছু করতে চাও ভবিষ্যতে, তাহলে টাইপিংটা তুমি সুন্দর করে শেখো। তো উনি আমাকে টাইপিংটা আমি প্রথম শিখি, এবং আলহামদুলিল্লাহ ওই কোম্পানিতে, যে কোম্পানিতে আমি অফিস বয় হিসেবে ছিলাম, ওই কোম্পানিতে আমি অ্যাকাউন্টেন্টে ঢুকছিলাম। একসময় অ্যাকাউন্টেন্টে ছিলাম ওই কোম্পানিতে, প্রায় 7 বছর ছিলাম আমি ওই কোম্পানিতে। তো আমাদের বাংলাদেশিদের জন্য অনেক দিন সুযোগ ছিল না ট্রান্সফার হওয়া, কারণ আমি খুঁজতেছিলাম যে কিছু একটা করব। তো আমি অনেক চেষ্টা করতেছিলাম যে কোম্পানি থেকে বাহির হয়ে যাওয়ার জন্য। কোম্পানি থেকে বাইরে হওয়ার ওই সুযোগটা ছিল না আমাদের বাংলাদেশিদের জন্য। 2007 থেকে 2014 পর্যন্ত এরকম কোনো সুযোগ ছিল না। তো তখন 2014-তে আবার সুযোগ দেওয়া হলো, তখন আমি কোম্পানি চেঞ্জ করার জন্য শুরু করলাম। তা আলহামদুলিল্লাহ আমার প্রথমে একটা জব হয় আরব ন্যাশনাল ব্যাংকে, যেটা কাস্টমার কেয়ারে, যেটা আমার ওটাই শুরু হয় আমার লাইফ। ওটা আমার ফার্স্ট, যেটা আমি বলি আজ স্যালারির কথা, যে ওই জায়গায় রিয়াল হিসেবে 5252 রিয়াল ছিল আমার স্যালারি। যেখানে আমার ফার্স্ট স্যালারি ওখানে ছিল 2000 রিয়াল, যেটা আমার প্রথম কোম্পানি অ্যাকাউন্টে। ওই জায়গা থেকে শুরু হলো 5252 রিয়াল।
তারপরে কেন যেন আমার ভালো লাগতেছিল না স্যার। সবচেয়ে বড় যে জিনিসটা আমার একটা জিনিস ছিল যে আমি কারোর কথা শুনতে প্রস্তুত না। কেউ আমার উপরে লেভেলে থাকুক, কোনো ম্যানেজার আমাকে বলুক এটা করো, চাকরি আপনার জন্য না, চাকরি আমার জন্য না। তারপরে মোটামুটি চাকরি ওই জায়গায় যখন ট্রান্সফার, আমার কোম্পানি আমাকে কেন যেন ট্রান্সফার দিচ্ছিল না, আমার পুরানা কোম্পানি। মোটামুটি 3 থেকে 4 মাস করলাম, করার পর আমার পুরানা কোম্পানি আমার সাথে একটু ঝামেলা করতেছিল, কারণ অনেক দিন ছিলাম পুরানা কোম্পানিতে। এখন সে চাচ্ছিল না। তারপর আমাকে একটা অফার দিয়েছিল প্রথমে যে তুমি যখন বাইরে যাচ্ছ, বাইরে যাও না, তোমার যে স্যালারিটা আছে তোমাকে আমি ডাবল করে দিচ্ছি। যেটা আমার 2000 ছিল, ওরা 4000 করছিল। তারপর আমার ইচ্ছা ছিল না। আসলে আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্যই করেন, সেই হিসাবে আমি চলে আসলাম। কিছুদিন বেকার থাকলাম। তো আমার আমাদের মোটামুটি একজন হুজুর আমাকে একটু অফার দিতে, আনোয়ার তুমি এক কাজ করো, তুমি যখন ট্রান্সফার হতে পারতেছো না, তুমি আমাদের সাথে আসো। তো ওনার সাথে বললাম ঠিক আছে। তো ওনার সাথে গেলাম। আপনি ব্যাংকে জয়েন করেন নাই, পুরনো কোম্পানি ছাড়ে নাই সেজন্য? না, পুরানা কোম্পানি আমি ব্যাংকে জয়েন করছি, 4 মাসের মতো আমি জব করেছি। আচ্ছা আচ্ছা। কিন্তু পুরানা কোম্পানি আমাকে ঢিলা করার কারণে আমি পরে ট্রান্সফার হতে পারিনি, আর যার কারণে আমাকে ওই জায়গায় থাকা হয়নি। যদিও আমরা মোটামুটি 80 জন ইন্টারভিউ দিয়েছিলাম, 80 জনের ভিতরে আমরা 16 জন ছিলাম, সবাই আছে, কিন্তু আমি বাইরে। কিন্তু স্যার আমি যে বাইরে আসছি, যে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, সেটার আস্তে আস্তে বলতেছি। তো যখন আমি ওই জায়গা থেকে বাইরে চলে গেলাম, তো যাওয়ার পর আমাকে এই ট্রাভেলস লাইনে আসলাম। ট্রাভেলস লাইনে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কিছু একদিন করবো। যখন ট্রাভেলস লাইনে ঢুকলাম, মোটামুটি যে কাজ শিখলাম। কাজ শেখার পরে আমি 7 মাসের মতো কাজ শিখি। কাজ শেখার পরে আমার মনে হয়, এখনও আমার মনে আছে যে আমি এখনও 2 মাসের বেতন পাইনি ওই কোম্পানিতে। কিন্তু আমার ওটা মানে ওই যে 2 মাসের বেতন পাইনি, কিন্তু আমার ওটা এখন মনে হয় যে ভালো হয়েছে আমার জন্য, ইনভেস্টমেন্ট। হ্যাঁ। তারপরে আরও এক কোম্পানিতে, আরেকটা অফিসে জব করলাম মোটামুটি বছর 2। একদিন আমি আমার অফিসকে বললাম যে ভাই এক কাজ করেন, আমি কিছু একটা করি নিজে নিজে। তো ওনারা প্রথমে আমাকে ছাড়লেন না, কারণ আমার একটা ট্রাভেলস লাইনে খুবই একটা এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। ওনারা আমাকে ছাড়তে ছিল না। পরে বললো যে ঠিক আছে, আপনি যদি কিছু করতে চান আপনি করেন। তারপরে নিজে অফিস করলাম। আর আস্তে 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 আমি যখন নিজে অফিস করলাম, তখন আমি মনে হয় বলছিলাম যে স্যার আমার প্রথম মাসেই প্রফিট ছিল ওই দেশের 24,000 রিয়াল, প্রথম মাসেই। কারণ আমার কাজটার খুব এক্সপিরিয়েন্স ছিল। এখন আমার খুব এক্সপিরিয়েন্স কাজটার ব্যাপারে, বিশেষ করে ট্রাভেলস লাইনে। তো চলে আসলাম অফিসে। মোটামুটি এখন নিজে মোটামুটি ভালো একটা অফিস চলতেছে। আমার সাথে দোকান আছে, আমার একটা কাপড়ের দোকান, কাপড়ের বিজনেস আছে। আমার অফিসিয়াল আরও যে সিস্টেমগুলো আছে, আমাদের এয়ারপোর্টের আনা নেওয়ার জন্য গাড়ি আছে 2টা, সেটাও চলতেছে। সবচাইতে মজার বিষয় বলি স্যার, যে সেলের কথা তো বললাম, আমার মোটামুটি ভালো সেল, যেটা মোটামুটি বর্তমানে মাসে প্রায় 4 লক্ষ রিয়ালের মতো আমার মাসে সেল, মাশাআল্লাহ। আর আমাদের গ্রুপ থেকে প্রায় 30% আসে। আমি আশা করতেছি যে আরো ভালো হবে, আমার গ্রুপ থেকে আরো ভালো হবে, তো আরো ভালো হবে। কারণ আপনি যে এয়ারলাইন্সের টিকিটিং নিয়ে কাজ করেন, এটা অনেকেই হয়তো জানে না। সো সবাই কিন্তু একজন ডিপেন্ডেন্ট মানুষ খোঁজে, যে কারণ এয়ারলাইন্সের টিকিটিংয়ে তো অনেক রকমের নিশ্চয়তার ব্যাপার আছে, অনেক সময় চেঞ্জ করতে হয় বা কম রেটে। এই পরামর্শটা অনেকে দেয় না যে একটু আগে টিকিট করলে কম রেটে পাওয়া যায়, এগুলো অনেক সময়। কম রেটে আরেকটা হচ্ছে স্যার, যে আপনার একটা টিকিটের প্রাইস থাকে কমসে কম 2,000 রিয়াল, 3,000 রিয়াল থাকে। তো একটা লোকের কাছে যে আমি টাকাটা ফেলিয়ে রাখবো, আমি যে রিটার্ন টিকিট নিয়ে আসবো, কাউকে বিশ্বাস করতে পারে না। এটা একটা আছে যে সবসাথে বিশ্বাস। আর একটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় বলি স্যার, আপনি বলেন যে লেগে থাকেন তো কিছু একটা করতে পারবেন। যেটা আমরা করোনার সময় অনেকেই জানেন যে ব্যবসায় প্রচুর লস খেয়েছিল সবাই, আমি অনেক লস খেয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ছিল যে আমার প্রায় 45 টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো, যেটা কোম্পানি টাকা রিফান্ড নিয়ে গেছিলো। তারপরে যখন আবার ব্যবসা স্টার্ট হলো, এয়ারলাইন্স চালু হলো, তখন আমাকে খুবই মানে অফিসে টিকিয়ে রাখার জন্য খুব কষ্ট করতে হয়েছে। এখনও আমি আজকে লাইভের মাধ্যমে অনেককেই বলতেছি, যাদেরকে টিকিটগুলো ক্যান্সেল হয়েছিল, অনেকের ধারণা ছিল যে টিকিটগুলো আমি ক্যান্সেল করেছি, কিন্তু আসলে আমি টিকিটগুলো ক্যান্সেল করিনি, যেটা দুর্ঘটনাটা করছিল আমার কোম্পানি। তো যাই হোক স্যার, তাদেরকে জরিমানা দিয়েছি আমি প্রায় 45,000 রিয়াল। তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্যার, আপনার যে কথাটা লেগে থাকেন, আমি প্রায় গত সেপ্টেম্বর থেকে আমি বাড়ি আসার আগ পর্যন্ত এপ্রিলে আমার 1/2 কোটি টাকার শুধু প্রফিট ছিল, মাশাআল্লাহ। এটা সময় বলি যে লেগে থাকেন তো আপনি একটা কিছু করতে পারবেন, সেটা ইনশাল্লাহ আমি প্রমাণ করে দেখিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু দেখাবো। আপনি ফাউন্ডেশন থেকে একটা জিনিস বললেন যে ডেফিনেটলি এটা আসলে এই কথাটার মধ্যে সব কিছু আছে, লেগে থাকা, এই কথাটার মধ্যে সব কিছু আছে। এমনিতে আপনার মতো যদি কেউ হতে চায়, আপনার মতো ধরেন আপনি তো সৌদি আরবে বসে ব্যবসা করছেন, এবং আমি শুনেছি আপনি এখন বাংলাদেশেও সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। ধরেন বাংলাদেশে কেউ যদি আপনার মতো করতে চায়, তাদের জন্য আপনার পরামর্শ কী হবে? আর এই প্ল্যাটফর্ম আসলে
আর কি আপনার মধ্যে পরিবর্তন বা আপনার জন্য একটু বাড়তি কিছু নিয়ে এসেছে সেটাও যদি একটু বলেন। প্ল্যাটফর্ম যদি কেউ বাংলাদেশের চেষ্টা করে এই বয়সে, বিশেষ করে আমি যেটা জানি টিকিটিংটা আমার কাছে যদি কেউ চায় যে আমার কাছে কাজ শিখবে, তো আমি চেষ্টা করবো তাকে কাজ শিখিয়ে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে স্যার, আপনি জানেন মনে হয় যে সৌদি আরবের যত প্রবাসী আছে আমাদের প্ল্যাটফর্মের, সবাই যখন আমাকে শুধু একটা মেসেজ দেয় যে ভাই আমি অমুক বলতেছি প্ল্যাটফর্মে এত নম্বরে বা আমি প্ল্যাটফর্মের, তো উনি যেভাবে আমার কাছে সহযোগিতা চায় আমি ওনাকে সেইভাবে সহযোগিতা করি। কারণ আমি সবসময় একটা ইচ্ছা বা আমি যেটা ধারণা করেছি যে কাজ শেখাইলে আমার আরও এক্সপিরিয়েন্স হয়, কখনো লস হয় না। বা আরেকটা হচ্ছে যে সত্য কথা বলিলে বা কারোর ক্ষতি না করিলে কেউ আমাকে ক্ষতি করতে পারে না, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স মোটামুটি। আরেকটা হচ্ছে যে গ্রুপ থেকে আমি সবচাইতে স্যার, একসময় আমি আজকে সত্য কথা বলি, একসময় আপনার কত আমার কোনো ছিল না, কিন্তু আপনি যখন সৌদি আরবে গেছিলেন একটা কথা বলছিলেন যেটা আমার এখনও মনে পড়ে, এখন কান্না আসে, যে আপনারা টাকা হয়তো ইনকাম করতে পারেন কিন্তু বাচ্চাদেরকে আপনারা আদর করতে পারেন না। সেই থেকে আজকে আমি আপনার ভক্ত, বা আজকে আমি গ্রুপের জন্য এত কিছু করতেছি বা চেষ্টা করি কিছু করার জন্য ভলেন্টিয়ারিভাবে। আরেকটা হচ্ছে যে এই গ্রুপে আমি সবচাইতে বেটার যেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা আজকে আমি মকবুল ভাই বা আমাদের যারা আসছি 4 জন, আমরা কাউকে কেউ চিনতাম না। যে সময় আমরা জেদ্দায় গেছিলাম, আমাদের এখনও মনে পড়ে বিলায়েত ভাই, আমরা যখন স্যার আপনাদেরকে বিদায় দিয়ে আসতেছিলাম তখন বিলায়েত ভাই কান্না করে দিয়েছিল, সেটা আমার খুব মনে পড়ে। আরেকটা সবচেয়ে বড় মনে পড়ে যে আমরা 3 দিন সপ্তাহখানেক আগে কুড়িগ্রামে গেছিলাম, যে কুড়িগ্রামের ভলেন্টিয়ারদের যারা ছিলেন তাদের যে মানবতা বা আমাদের সাথে যে ব্যবহারটা করছেন, এখনও মাঝে মাঝে মনে হয় আমরা আবার চাই, তাদের কাছে আবার যাই। আসলে এটা আমাদের প্ল্যাটফর্মে না আসলে পাইতাম না, যেটা পাচ্ছি, আরও ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ, আরও কিছু করে দেখার। অবশ্যই আমাদের বিউটি এটাই যে আমাদের একটা সুন্দর পরিবার তৈরি করতে পেরেছি আমরা। আগামী দিনের আপনার স্বপ্ন কি, নিজেকে কোথায় দেখতে চান? মাশাআল্লাহ আপনি তো অলরেডি অনেক ভালো করেছেন, বাট আমি স্যাটিসফাইড না। আমি মনে করি আপনার আরও বহুদূর যাওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার আছে। আমি চাই স্যার যারা প্রবাসে আছে, আমার ইচ্ছা বা আমার স্বপ্ন যে প্ল্যাটফর্মে যারা আছে প্রবাসে, সবাই আমার কাছ থেকে আমাকে আমার সেল কার্ডে বাড়িয়ে দিক, চাই যে সবাই আপনার থেকে আমার কাছে টিকিট নিন। যেটা একটা মানুষের একটা সত্যতা, যেটা সেটা বিশেষ করে আপনি কোথাও 3000 রিয়াল 2000 রিয়াল একটা ফেলিয়ে রাখবেন, কারণ এটা একটা বড় একটা ফ্যাক্ট, কারণ সবাইকে বিশ্বাস করা যায় না। তো সেই সময় আমি সবাইকে বলবো বা প্রবাসী যারা আছে সবাইকে আমি এটাই বলতে চাই যে আপনি আমার কাছে টিকিট নিন। আরেকটা হচ্ছে যে আমি নিজেকে আর কতদিন প্রবাসে, যেটা আপনি বারবারই বলেন আর কতদিন থাকবো, তো আমি ইনশাল্লাহ বাংলাদেশে ট্রাভেল এজেন্সি চালু করার জন্য অলরেডি মোটামুটি চেষ্টা শুরু করে দিয়েছি। যে কোনো জায়গা থেকে করা যায়, আপনি সেই কাস্টমারগুলোকে এখানে বসেও সার্ভ করতে পারবেন। জি, তো রিক্রুটিং এজেন্সি, মোটামুটি রিক্রুটিং এজেন্সি আমি চাচ্ছিলাম যে স্যার আসলে বায়া হয়ে কাজ করা আমার কাছে পছন্দ লাগে না, ডিরেক্ট। তো আমি নিজেই যে লাইসেন্সগুলো আছে, রিক্রুটিং এজেন্সি লাইসেন্স, আইটা লাইসেন্স, এগুলো আমার খুব করার ইচ্ছা। তো হয়তো আমি এখন আবার প্রবাসে ফিরবো, দেশে থেকে কিছুদিন থেকে আবার দেশে আসবো, দেশে এসে ইনশাল্লাহ কাজটা স্টার্ট করবো। সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমি এইবারই স্টার্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার ইনকাম ট্যাক্সের যে সমস্যাটা সেটা হচ্ছিল যে আইডি কার্ড ছাড়া হচ্ছিল না, তো যার জন্য আমাকে আইডি কার্ড বানানোর জন্য প্রসেসিং করতেছি। এটা হওয়ার পরে ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে যে আমার গ্রুপের হয়তো শেষের দিকে গ্রুপের যারা প্ল্যাটফর্মে আছেন সবাইকে আমি বলবো যে আপনারা যে কোনো সময় আমার কাছে, বিশেষ করে সৌদি আরব প্রবাসী যারা, আপনাদের যে কোনো সমস্যা যে কোনো ধরনের আছেন, আগেও অনেকেই আমাকে নক করতেন, এখনও নক করবেন, আমি যতটুকু পারি আমি সবাইকে এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই একটা আছে স্যার, যদি আমি ভবিষ্যতে কিছু করতে চাই, আপনাকে আমি আগে বলছিলাম যে বাংলাদেশে কিছু একটা করবো, আর আপনাকে একটু গোপনে বলছি যে আমি আরেকটা জিনিস কি হতে চাই, তো এটা হয়তো এখন আর আসলে বলার ইচ্ছা নেই, ভবিষ্যতে হয়তো চেষ্টা করবো, আপনারা দেখবেন নিশ্চয়ই। লাস্ট আমি স্যার আসলে বলতে চাই গ্রুপের সবার জন্য যে আমি আসলে স্যার ছোটো বয়স থেকে খুব মানবিক, মানুষের সাহায্য করতে চাই, হেল্প করতে চাই। আমি প্ল্যাটফর্মে সবাইকে এখনও বলবো যে আপনাদেরকে আমি আপনাদের কাছে পৌঁছতে চাই, বিশেষ করে মানবিক দিক দিয়ে। আর প্রবাসীদেরকে আমি অনুরোধ করব যে স্যার আমি আরেকটা কথা বলি, আমি অনেক সময় গ্রুপে আমার প্ল্যাটফর্মে টিকিট সেল করতাম না, এই কারণে আমার শুধু মাথার ভিতরে একটা জিনিস ভয় করতো, যদি কখনো কোনো সমস্যা হয় আর ওই কাস্টমারটা বা ওই প্ল্যাটফর্মের ভাই যদি আমার ছবি আকারে
প্ল্যাটফর্মে একটা পোস্ট করে দেয় আনোয়ার ভাই আমার সাথে এরকম সিটিং করছে, তাহলে আমি পুরো 5 লাখ লোকের কাছে আমি ক্রিম কার্ডটা সিটিংয়ের মতো হয়ে যাবো, ক্রিম কার্ড আমার কাছে লাগতো। এখন আস্তে আস্তে আমার মোটামুটি সাহস হচ্ছে যে না, যেটা মোটামুটি কাস্টমার যদি বুঝতে পারে যে না এটা শুধু আনোয়ার ভাই ভুল না, এটা এরকম হয় না, যাই হোক এরকম যদি ওনারা বুঝতে পারে, যার জন্য আমি আস্তে আস্তে এখন প্ল্যাটফর্মে টিকিট সেল করতেছি। কারণ আমি এরকম, আপনারা হয়তো অনেকে কী মনে করেন জানি না, আমি এরকম যে আমি একসময় টিকিট সেল করতে চাইতাম না ভয়তে, যে যদি আমার নামে কিছু, তবে সততা এবং কমিটমেন্ট থাকলে এবং কাস্টমারদের সঙ্গে যোগাযোগ থাকলে, কাস্টমার যদি মনে করে যে এই মানুষটা বিশ্বস্ত, তাইলে পৃথিবীতে কোনো কিছুই ঘটবে না, সমস্যা কোনো কিছুই ঘটবে না। প্রবাসী থেকে সবাইকে বলবো, যারা মধ্যপ্রাচ্যে প্রবাসী আছেন, প্রবাসী যারা সবাই আমার কাছ থেকে, আমার একটা সবসময় একটা ইচ্ছা থাকে যে আমি লাভ ছাড়া কিছু বুঝি না, আমি আজকে লাইভে আসছি এরকমই যে আমি আমার বিজনেসের ব্র্যান্ডিং করব। তো আপনারা সবাই আমার কাছ থেকে টিকিট নেবেন, এটাই আমি আশা করি। আর স্যারকে ধন্যবাদ জানাবো যে স্যার আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আর সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো আমাদের লুকমান বিন নূর হাশিমকে, যিনি আমাকে প্ল্যাটফর্মে দাওয়াত দিয়েছিলেন এবং আমি প্ল্যাটফর্মে আসছিলাম। অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সৌদি আরব টিমের। আমি কিছু কিছু নাম বলছি, লুকমান বিন নূর হাশিম ভাই, আমাদের হাজি ফরিদ হোসেন ভাই, আব্দুল কাদের ভাই, আরও অনেকে আছেন, আমার সাথে আছেন মকবুল ভাই, হোসেন ভাই এবং সিরাজ সেতু ভাই, আমাদের ফেরদৌস ভাই, মাহবুব ভাই। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং ভবিষ্যতে করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ।